হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের ভিডিওর টপিক এবিটিএ টেস্ট পেপার থেকে ভীষণ গুরুত্বপূর্ণ আমার বাছাই করা 10টি অঙ্ক। এই 10টি অঙ্ক আমি তোমাদের শুধু সমাধান করে দেব না, প্রতিটি অঙ্ক সুন্দর করে তোমাদের ধরে ধরে বুঝিয়ে দেব এবং এই 10টি অঙ্ক কিন্তু তোমাদের আসন্ন মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ। তাই এই 10টি অঙ্ক চলো সুন্দর করে বুঝে নাও এবং এই অঙ্কের মতন অন্যান্য অঙ্কগুলো যখন টেস্ট পেপার থেকে পাবে সেগুলো প্র্যাকটিস করো। এই পার্টিকুলারলি কতগুলো নির্দিষ্ট ছকে ধরা অঙ্কই পরীক্ষায় আসে, তার বাইরে কিন্তু আসে না। সেই হিসাবে আমি তোমাদের এই 10টি অঙ্ক সিলেক্ট করলাম। মোটামুটি অঙ্কের যে কটা চ্যাপ্টার আছে সব কটা চ্যাপ্টার থেকেই একটা করে অঙ্ক মোটামুটি রয়েছে। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, ঠিক আছে? তো চলো মূল পর্বে যাচ্ছি আমরা আজকের গুরুত্বপূর্ণ এবিটিএ টেস্ট পেপার থেকে বাছাই করা 10টি অঙ্ক। লেটস গো। প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটা, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বস্তুটিকে উত্তল লেন্সের সামনে 10 সেন্টিমিটার দূরত্ব রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, প্রতিবিম্বের দূরত্ব ও রৈখিক বিবর্ধন নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো 4টে মোট জিনিস আমাদের মাথায় রাখতে হবে, 5টা জিনিস। প্রথমত দেখো প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, 10 সেন্টিমিটার দূরত্বে বস্তু দূরত্ব, বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য আর রৈখিক বিবর্ধন। এই 5টা জিনিসের মধ্যে সম্পর্ক কি, সম্পর্কটা আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। মনে রাখো, আমি লিখে দিচ্ছি, দেখে নাও। এটা তোমরা জানো। রৈখিক বিবর্ধন সমান সমান, ভালো করে দেখে নাও, রৈখিক বিবর্ধন সমান সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর দৈর্ঘ্য বা বস্তুর উচ্চতা। মোট 5টা জিনিস মনে রেখো, মনে থাকবে। রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। ওকে, এবার দেখো কি কি আছে। রৈখিক বিবর্ধন বের করতে হবে, একে এম দ্বারা প্রকাশ করা। তাহলে এম সমান সমান দেখি কি আছে। প্রতিবিম্বের দূরত্ব আছে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বস্তুটিকে উত্তল লেন্সের সামনে 10 সেন্টিমিটার দূরত্ব রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। হ্যাঁ, তাহলে প্রতিবিম্ব 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্বের দূরত্ব নেই, প্রতিবিম্বের দূরত্বটা বের করতে হবে। তাহলে লিখে নাও প্রতিবিম্ব দূরত্ব, এটা নেই যেহেতু লিখে নাও, ওটাই বের করতে হবে, ডিভাইডেড বাই বস্তু দূরত্ব নিশ্চয়ই আছে, উত্তর 10 সেন্টিমিটার দূরত্ব রেখে, এই যে, তাহলে এটা 10 সমান প্রতিবিম্ব দৈর্ঘ্য আছে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। হ্যাঁ 10, আর বস্তুর দৈর্ঘ্য, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, সব আছে। তাহলে এই 5টার মধ্যে রৈখিক বিবর্ধন নেই আর প্রতিবিম্ব দূরত্ব নেই। তাহলে এম সমান সমান প্রতিবিম্ব দূরত্ব বাই 10 সমান 10/5। তাহলে এবার যদি আমি এম সমান সমান প্রতিবিম্ব দূরত্ব বাই 10 নিই, তাহলে নিশ্চয়ই এখানে দুটো আননোন রাশি থাকছে, এটা প্লাস এটা, তাহলে বেরোবে না। তাহলে প্রথমে এম সমান সমান তৃতীয়টার থেকে বের করে নিই। দেখো এম সমান সমান অলরেডি বেরিয়ে গেছে 10/5, তাই তো? এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে এম সমান সমান তাহলে কত বেরোলো? 2। তাহলে অলরেডি দেখো রৈখিক বিবর্ধন 2 বেরিয়ে গেল। এবার এই যে এম সমান সমান 2 বেরোলো, সেই 2 নিশ্চয়ই সমান সমান প্রতিবিম্ব দূরত্ব বাই 10, এটা সমান সমান নিশ্চয়ই 2, কারণ এটা সমান এটা আবার এটা সমান এটা। সুতরাং দেখো বেরিয়ে গেছে, প্রতিটাই বেরিয়ে গেছে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব বাই 10 সমান সমান তাহলে কি লিখতে পারি? 2। সুতরাং তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল, তাহলে প্রতিবিম্ব দূরত্ব সমান সমান কত? 20 সেমি। বেশ, হয়ে গেল। অঙ্কটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট 10টা অঙ্ক সিলেক্ট করেছি। ভালো করে দেখে নাও, তাহলে বুঝে নাও আরেকবার। রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর দৈর্ঘ্য বা বস্তুর উচ্চতা। তাহলে প্রত্যেকটা এর সঙ্গে এর সমান, আবার এর সঙ্গে এর সমান, এর সঙ্গে প্রত্যেকের সঙ্গে সমান। এইবার 1 2 3 4 5 মোট 5টা রাশি। তার মধ্যে এখানে দেখতে পেলাম কটা দেওয়া আছে, দুটো চাওয়া হয়েছে, প্রতিবিম্বের দূরত্ব চাওয়া হয়েছে আর রৈখিক বিবর্ধন চাওয়া হয়েছে। বেশ, বাকিগুলো বসিয়ে দাও। এই ধরনের অঙ্ক থাকলে এইভাবে করবে। দেখো একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, তাহলে বস্তুর দৈর্ঘ্যের জায়গায় 5 বসালাম,
উত্তর লেন্সের সামনে 10 সেন্টিমিটার দূরত্বে রেখে, তাহলে বস্তুর দূরত্ব কোথায় আছে? এই যে বস্তুর দূরত্ব 10 বসিয়ে দিলাম। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। প্রতিবিম্বের দৈর্ঘ্য 10 বসিয়ে দাও, 5 দুগুণে 10, 2, তাহলে m সমান সমান 2। অলরেডি রৈখিক বিবর্ধন আমরা পেয়ে গেলাম 2। এবার এই 2 সমান সমান এই মাঝের লাইনে দেখো প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব শুধু একটা জানি, তাহলে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব 10 সমান সমান 2 বসালাম, তাহলে প্রতিবিম্ব দূরত্ব সমান 10 দুগুণে 20, তাহলে বেরিয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই ফর্মুলা থেকে আমরা এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসতেই পারে। ভালো করে রেডি করো, ভালো করে বুঝে নাও। ক্লিয়ার? চলো 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কে দেখো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটি অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি অফিসে 5টি 60 ওয়াট বাতি, 4টি 100 ওয়াট বাতি, 5টি 40 ওয়াট পাখা আছে। সবগুলি গড়ে 4 ঘন্টা চললে এক মাসে, যেখানে যে মাসটি 30 দিনের মাস, প্রতি ইউনিটের দাম 6 টাকা হিসাবে কত বিদ্যুৎ খরচ হবে? চলো আমি যেভাবে তোমাদের শিখিয়েছি প্রত্যেকটা পার্ট আলাদা করে নাও। প্রথমে 60 ওয়াট বাতি, তার হিসেব আলাদা লেখো। তারপরে 40 ওয়াট বাতি, তার হিসেব আলাদা করো। তারপর 40 ওয়াট পাখা বা পাখা তো একটাই আছে, ওর হিসাব। এবার দেখো 60 ওয়াট বাতি কটা? 5টা। তাহলে বিদ্যুৎ খরচ, তাহলে মাসে মোট বিদ্যুৎ শক্তি খরচ প্রত্যেকের আলাদা করে বের করব। চলো এর বের করি। কি করে বের করব দেখে নাও। 60 ওয়াট বাতির কটি আছে? 5টি। 5 ইন্টু কত ওয়াট? 60 ওয়াট। প্রতিদিন ক ঘন্টা করে? 4 ঘন্টা করে। কতদিন? এই যে 30 দিন। তাহলে কত বেরোলো দেখো, কত বেরোচ্ছে? 5 শূন্য 5 6 30, আর এদিকে 3 4 12। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে 3 12 36, 0 0 0, এত ওয়াট ঘন্টা। ক্লিয়ার? এত ওয়াট ঘন্টা। বেশ, থাক। এবার পরেরটাই দেখো। পরেরটাই কত? 100 ওয়াটের 4টি বাতি, এটা 100 ওয়াট হবে। তাহলে 100 ওয়াট ইন্টু 4, 4টি আছে, প্রতিদিন গড়ে 4 ঘন্টা করে, 30 দিন, একই রকম হিসাব। তার মানে চাইছে 1600 ইন্টু 30, তার মানে 3 16 48,000 ওয়াট ঘন্টা। বেশ, পাখায় চলে আসো। 40 ওয়াটের পাখা কটি আছে? দেখো মোট 5টি পাখা, প্রতিদিন গড়ে 4 ঘন্টা 30 দিন। সোজা হিসাব, 4 5 20, 5 শূন্য 4 5 20, আর 120, তার মানে 12 দুগুণে 24, 12 দুগুণে 24। তাহলে বোঝা গেল? 40 ওয়াটের 5টি পাখা, 5 শূন্য 4 5 20, তাহলে এটা হবে 200, তাহলে এটা হবে 24,000। সরি, হ্যাঁ। তাহলে মোট বিদ্যুৎ শক্তি তাহলে কি করব? এইটা আর এইটা যোগ করে দাও, সমান সমান 36,000 প্লাস 48,000 প্লাস 24,000। কত হচ্ছে গো? 8 আর 4 12, আর 6 18, 4 5 6 7 8 9 10, পাশে 3টে শূন্য, ওয়াট ঘন্টা। এবার ওয়াট ঘন্টাকে কি দিয়ে ভাগ করব? 1000 দিয়ে। তাহলে কিলোওয়াট ঘন্টা বেরিয়ে যায়, 1 2 3, ব্যাস। তাহলে 108 কিলোওয়াট ঘন্টা, বা এটাকে বলতে পারি বিওটি, যেটাকে আমরা চলতি কথায় কত কি বলি? ইউনিট। বেশ, হয়ে গেল। এবার 108 ইউনিট, 100, তাহলে খরচ কত? 108 ইউনিট, প্রতি ইউনিটে খরচ কত? 6 টাকা। তাহলে 108 ইন্টু 6, তাহলে 8 4, তাহলে কত টাকা? 648 টাকা। দেখো, বুঝে না ব্যাপারটা, খুব সহজ অঙ্ক, কিচ্ছু নেই। প্রথমে কি করতে হয়? প্রথমে দেখতে হয় কি আছে। এখানে দেখতেই পাচ্ছ, এই যে 60 ওয়াটের বাতি 5টি। আমি কি করলাম? 5টি ইন্টু 60 ওয়াট, প্রতিদিন কত ঘন্টা করে চলে, আর 30 দিন, ব্যাস টোটাল ওয়াট ঘন্টায় বের করলাম। পরেরটাও তাই, মোট ওয়াট ঘন্টা সারা মাসে বের করে নিলাম যে 1,08,000 ওয়াট ঘন্টা। এবার তাকে 1000 দিয়ে ভাগ করলাম। তাকে 1000 দিয়ে ভাগ করলে কি আসলো? কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা আমরা জানি 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান আমরা জানি 1 বিওটি বা 1 ইউনিট। ওকে,
ব্যাস বেরিয়ে গেল। যেটা বেরোলো ওয়াট ঘন্টা থেকে 1000 দিয়ে ভাগ করলাম, 108 ইউনিট বেরোলো। এবার 1 ইউনিটে 6 টাকা হিসাবে 108 ইউনিটে 648 টাকা খরচ। ক্লিয়ার? এই ধরনের অঙ্ক কোনো সমস্যা নেই, আসলে জাস্ট এইভাবে করে দেবে। সেখানে 3টে হিসাব হোক আর 5টা হিসাব হোক, কোনো ব্যাপার না, সব আলাদা আলাদা করে বের করবে, দিয়ে যোগ করে দেবে, দিয়ে 1000 দিয়ে ভাগ করে দেবে, ইউনিট বেরিয়ে গেল, তাকে টাকা দিয়ে গুণ করে দেবে, হয়ে গেল। চলো 3 নম্বর অঙ্ক দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, জলের পরম প্রতিসরাঙ্ক সমান 4/3 হলে জলে আলোর বেগ কত? আচ্ছা, এই প্রসঙ্গে একটা ফর্মুলা তোমরা জানো, সেটা হলো যে কোনো মাধ্যমের, আমি ফর্মুলাটাই আগে লিখে নিই, কোনো মাধ্যমের, এই ফর্মুলাটা মনে রাখাটাই মেন, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান শূন্যস্থানে আলোর বেগ, শূন্যস্থানে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে জলের পরম প্রতিসরাঙ্কের মান এখানে দিয়ে দিয়েছে 4/3, সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি 4/3, অর্থাৎ জলের পরম প্রতিসরাঙ্ক সমান সমান, শূন্যস্থানে আলোর বেগ দেয়নি, কারণ আমরা প্রত্যেকেই জানি শূন্যস্থানে আলোর বেগ কত, শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি, তাই সেটা বসিয়ে দাও, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই জলে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ মানে জলে আলোর বেগ, তাই তো? তাহলে জলে আলোর বেগ, শুধু এইটা একটু মনে রেখো, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, জলে আলোর বেগ। সুতরাং এটা এখানে বাদিকে নিয়ে আসো, যেটা চাওয়া হয় সেটা বাদিকে রাখতে হয়। সুতরাং জলে আলোর বেগ সমান সমান, তাহলে কি দাঁড়াচ্ছে, 3 × 10⁸ ইন্টু 4/3, ডান দিকে গেলে উল্টে যাবে, 3 উপরে যাবে আর 3 উপরে যাবে আর 4 নিচে আসবে, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে, 9/4 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 9/4 মানে 2 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, কত হবে 9/4, তাহলে এটা হবে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি করে করলাম। যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান সমান শূন্যস্থানে আলোর বেগ, সবসময় ভ্যালুটা এইটাই থাকে, এইটাই হয় শূন্যস্থানে আলোর বেগ, এটা দিয়েও দেয় পরীক্ষায় অনেক সময় মনে রাখতে হয় আমাদের, ডিভাইডেড বাই ওই মাধ্যম, যে মাধ্যমের কথা বলা হচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ, যেমন এখানে জলে আলোর বেগ, তাহলে এখানে জলে আলোর বেগ বের করতে হবে। এখানে পরম প্রতিসরাঙ্ক 4/3 দেওয়া আছে, 4/3 সমান সমান শূন্যস্থান আলোর বেগ বসিয়ে দিলাম, জলে আলোর বেগ, জলে আলোর বেগ তাহলে কত হলো 3 × 10⁸, আর 4/3 ডান দিকে গিয়ে 3/4 হয়ে গেল, 9/4 × 10⁸, দ্যাট ইজ 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 3 নম্বর অঙ্ক, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে তোমরা কি দেখলে, একটা অঙ্ক কোথা থেকে দিলাম, এই অঙ্কটা আলোর চ্যাপ্টার থেকে, একটা অঙ্ক কারেন্ট ইলেকট্রিসিটি থেকে, আর একদম প্রথম অঙ্কটা কোথা থেকে দিয়েছি, আলোর চ্যাপ্টার থেকে। তাহলে দুটো আলোর চ্যাপ্টার থেকে, একটা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে অঙ্ক অলরেডি হয়ে গেল। চলো 4 নম্বর অঙ্ক কি আছে চলো দেখি। দেখো 4 নম্বর অঙ্ক খুব সুন্দর একটি অঙ্ক, গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। একটি কোষের তড়িৎচালক বল বলছে 2 ভোল্ট, কোষের প্রান্তদ্বয়ের সঙ্গে 15 ওহমের একটি বাহ্যিক রোধ যুক্ত করলে প্রান্তীয় বিভব প্রভেদ হয় 1.5 ভোল্ট, কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট নির্ণয় করো। আচ্ছা চলো প্রথমে কি কি দেওয়া আছে একটু লিখে নিই চলো তো। প্রথমে দেওয়া আছে ক্যাপিটাল ই সমান সমান 2 ভোল্ট, ভালো করে দেখো 2 ভোল্ট দেওয়া আছে, আর সমান সমান কত দেওয়া আছে 15 ওহম, আর কি দেওয়া আছে ভি সমান সমান 1.5 ভোল্ট, তাই না? কোষের তড়িৎচালক বলকে আমরা ই দ্বারা প্রকাশ করি, আর বিভব প্রভেদকে ভি দ্বারা প্রকাশ করি, রোধকে আর দ্বারা প্রকাশ করি, এগুলো লিখে নিলাম। এইবার ধরা যাক কোষটির অভ্যন্তরীণ রোধ আর, ধরা যাক, ভালো করে শিখে নাও, ধরা যাক অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ধরা যাক কোষটির অভ্যন্তরীণ রোধ সমান স্মল আর, ওকে, অভ্যন্তরীণ রোধ সমান স্মল আর। সুতরাং বহির্বর্তনীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা তাহলে কত হবে বের করে ফেলো। প্রবাহ মাত্রা আমরা জানি ভি সমান আই আর, তাহলে প্রবাহ মাত্রা তাহলে আই সমান সমান তাহলে কি দাঁড়াচ্ছে ভি বাই আর। এখন ভি কত ধরা হয়েছে, এই যে ভি 1.5, তার মানে 1.5 বাই আর কত 15 ভোল্ট বসিয়েছ অলরেডি,
15 ভোল্ট, তাহলে কত দাঁড়াচ্ছে 1/10 0.1 অ্যাম্পিয়ার। কত 0.1 বেশ। তাহলে বহির্বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 0.1 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল। আবার প্রবাহ মাত্রাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি। দেখো আবার প্রবাহ মাত্রাকে যখন কোনো কোষ যুক্ত করা হয় কোনো সার্কিটে, প্রবাহ মাত্রা I সমান সমান E/R প্লাস আর। এটা ফর্মুলা তোমরা জানো, I সমান সমান E/R প্লাস আর, তাই তো? তাহলে I এখানে 0.1 বেশি বেরিয়ে গেল, বসিয়ে দাও, 0.1 বসিয়ে দিলাম, বেশ 0.1। E কত? E 2 আগেই বসিয়ে নিয়েছি, আর ক্যাপিটাল আর 15, আর স্মল আর আমরা জানি না, ব্যাস থাক। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াচ্ছে এটা গুণ করে দাও, তার মানে 15 ইন্টু 0.1 প্লাস 0.1 আর সমান সমান 2। এটা সমাধান করলে যেটা বেরোবে, দেখো সমাধান করলে আমি করে দিচ্ছি তোমাদের, দেখো তাহলে ক্যালকুলেশন করেই আমি দেখালাম তোমাদের সময় বাঁচানোর জন্য। 1.5 গুণ করে দিলাম, এটা গুণ করে দিলাম, 1.5 হলো প্লাস 0.1 আর সমান 2। তাহলে এখান থেকে আর যেটা বেরোলো 0.5/0.1 দ্যাট ইজ 5। তাহলে অভ্যন্তরীণ রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ, একটা প্রশ্নের উত্তর অলরেডি বেরিয়ে গেল 5। এবার নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট মানে আমরা কি বুঝি? নষ্ট ভোল্ট, এটা মনে রেখো কিন্তু, নষ্ট ভোল্টের সমীকরণ কি? নষ্ট ভোল্ট সমান সমান ক্যাপিটাল আর আর স্মল আর, ক্যাপিটাল আই আর স্মল আর, এটা মনে রেখো, আইআর। এবার আই কত বেরিয়েছে আগেই বের করেছি, সেই জন্যই বের করেছি এখন লাগবে বলে 0.1, যদিও এখানে লাগলো 0.1, আর আর এক্ষুনি বেরোলো কত 5। তাহলে কত ভোল্ট? এটা হচ্ছে 0.5 ভোল্ট। ওকে, অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 4টে অঙ্ক। তাহলে অলরেডি 4টে অঙ্ক, 4টে জেম দেখালাম একদম, প্রত্যেকটা ওর উপরে গুরুত্বপূর্ণ, ওর উপরে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। তাহলে অঙ্কটা বুঝে নিও, ভালো করে খাতায় লিখে নিও। আর একবার বুঝিয়ে দিই আমি, চলো। আমি প্রথমে যা যা দেওয়া আছে লিখে নিলাম। কোষের তড়িৎচালক বল E সমান 2 ভোল্ট লিখে নিলাম, রোধ দেওয়া আছে 15 ওহম লিখে নিলাম, V সমান সমান 1.5 ভোল্ট লিখে নিলাম। এখানে অভ্যন্তরীণ রোধ বের করতে হবে কোষের। ধরা যাক কোষটির অভ্যন্তরীণ রোধ স্মল আর। এবার বহির্বর্তনীর মধ্যে দিয়ে I সমান সমান V/R, আইটা বের করে নিলাম, I সমান সমান V কত? অলরেডি দেখো 1.5 ভোল্ট, আর হচ্ছে তোমার 15 ওহম, বের করে নিলাম 0.1 অ্যাম্পিয়ার। এইবার আমরা I সমান সমান জানি E/R প্লাস আর, এই স্মল আরটা বের করার জন্য এটা করলাম, আইটা বের করে নিলাম, ট্যালি করবো, আয়ের জায়গায় 0.1 বসিয়ে দিলাম, দিয়ে এখানে সব কিছু বসে গেল, আরটা থাকলো শুধু, আর বেরিয়ে গেল 5 ওহম। ওকে, 5 ওহম বেরিয়ে গেল। এবার আর একটা প্রশ্ন করেছে নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট মানে হচ্ছে I ইন্টু আর, আয়ের ভ্যালু বেরিয়ে গেছে 0.1, আর এর ভ্যালু বেরিয়ে গেল 5 ওহম, গুণ করে দিলাম, হয়ে গেল। ক্লিয়ার? চলো 5 নম্বর অঙ্কে যাই। আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্ক চলে এসছে, দেখো অবিশুদ্ধির অঙ্ক, অবিশুদ্ধ জিঙ্ক নমুনা। এটা রাসায়নিক গণনা থেকে একটি অঙ্ক, আর তোমরা জানো রাসায়নিক গণনা থেকে অঙ্ক থাকবেই। প্রথমে দেখো 1.8 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ককে লৌহ হিস্টোজেনের সঙ্গে বিক্রিয়া করাতে হবে? তোমাদের আমি বহুবার শিখিয়েছি। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়াটা আগে লিখে নাও। বিক্রিয়াটা কি? Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। ব্যাস, এইবার দেখো কোনটা কোনটা প্রাসঙ্গিক, কোনটা কোনটা অপ্রাসঙ্গিক। 1. হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে, তাহলে এইটা আমাদের লাগবে। কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক? এটা লাগবে। লৌহ হিস্টোজেনের সঙ্গে বিক্রিয়া করাতে হবে, আর কিচ্ছু লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। চলো জিঙ্ক কত দেখো, জিঙ্ক হচ্ছে, জিঙ্কের দেওয়া আছে পারমাণবিক ওজন 65.4, এখানে যেহেতু একটাই, এটাই হবে। আর হাইড্রোজেন কত গ্রাম? 2 গ্রাম। ব্যাস, 2 H2। তাহলে ভালো করে দেখো, তাহলে 2 গ্রাম H2 উৎপন্ন করতে, 2 গ্রাম H2 উৎপন্ন করতে অবিশুদ্ধ জিঙ্ক লাগে কতটা? বিশুদ্ধ জিঙ্ক লাগে কতটা? বিশুদ্ধ জিঙ্ক লাগে কতটা বলো? 65.4 গ্রাম, তাই না? এটা বিশুদ্ধ জিঙ্ক, অবিশুদ্ধ জিঙ্ক তো আর বিক্রিয়া করছে না, এইটুকু তো পিওর জিঙ্ক। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে বিশুদ্ধ জিঙ্ক লাগে 65.4/2। সুতরাং 1.85 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে বিশুদ্ধ জিঙ্ক লাগে কত? আগে বের করে নাও। 65.4 ইন্টু 1.85 ডিভাইডেড বাই 2 সমান সমান কত গ্রাম? ক্যালকুলেট করে নিই একটু। দেখো উত্তর বেরোচ্ছে যেটা, সেটা হচ্ছে 60.495। তোমরা নিজেরাও করো। তাহলে কি দেখা গেল? 60.495 গ্রাম, এটা এত গ্রাম কি জিঙ্ক? বিশুদ্ধ জিঙ্ক। এইবার এই বিশুদ্ধ জিঙ্ক তো শুধু অবস্থায় পাচ্ছি না, পাচ্ছি কি? অবিশুদ্ধ অবস্থায়।
এইবার দেখো এখানে একটা কথা লেখা আছে, অবিশুদ্ধ জিঙ্ক নমুনা 75% বিশুদ্ধ। তার মানে কি? তার মানের কথাটা আমি এই দিকে বোঝাবো তোমাদের আমি। তার মানে 75 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পেতে গেলে আমাকে অবিশুদ্ধ জিঙ্ক নিতে হবে কত গ্রাম? 100 গ্রাম। তাহলে বের করতে হবে এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক নিতে গেলে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক নিতে হবে, সেটাই উত্তরে বেরোবে। এই যে বলেছে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক নিতে হবে। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি এখানে 75 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে, আমি বেশি কথা এখানে লিখলাম না, 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে, তাহলে 1 গ্রাম থাকে 100/75, তোমরা বুঝতে পারলেই হবে। তাহলে 60.495 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে, 100 × 60.495/75, যেটা উত্তর বেরোবে সেটাই উত্তর। চলো দেখি কত উত্তর বেরোবে, ক্যালকুলেট করি। দেখো ক্যালকুলেট করে বেরোলো 80.66 গ্রাম, এটাই আনসার। দেখো অঙ্কটা বুঝে নাও ভালো করে, কিন্তু অঙ্কটা সুন্দর করে বুঝে নাও। বলছে 1.8 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক লাগবে। তাহলে প্রথমে আমি বিক্রিয়া নিয়ে একদম সুন্দর করে বিক্রিয়াতে বিশুদ্ধ জিঙ্ক বের করে ফেললাম যে 1.85 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগে। ক্লিয়ার? এবার আবার বলে দিয়েছে নমুনাটি 75% বিশুদ্ধ, তার মানে 75 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের মধ্যে। তাহলে এই যে 60.495 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক, এটা পেতে গেলে আমাদের 80.66 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক নিতে হবে। সুতরাং এটাই হচ্ছে উত্তর। তাহলে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক নিতে হবে? 80.66 গ্রাম। ক্লিয়ার? আরও একটি জেম, 5টি ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক করালাম। আলোর চ্যাপ্টার থেকে 2টো, কারেন্ট ইলেকট্রিসিটি 2টো, রাসায়নিক গণনা থেকে 1টি। চলো 6 নম্বর অঙ্ক দেখি আমরা কি আছে। চলো এবার পরমাণু নিউক্লিয়াস থেকে একটি অঙ্ক, এটাও পরীক্ষায় আসার ভীষণ সম্ভাবনা। চলো TH 90-234 থেকে PB 82-206 পরিবর্তনে কটি আলফা কটি বিটা কণা নির্গত নির্ণয় করো। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা প্রত্যেকে জানো কোনো নিউক্লিয়াস থেকে একটি আলফা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায় আর ভর সংখ্যা 4 একক কমে যায়। আর বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা উল্টে 1 একক বেড়ে যায়, ভর সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। ক্লিয়ার? চলো এবার আমি তোমাদের শিখিয়েছি কি করে আলফা বিটা বের করতে হয়, তার সহজ উপায় শিখিয়েছি তোমাদের। চলো দেখাই। 234 থেকে PB 82 আমি একবার লিখে নিলাম এখানে। চলো এইবার নির্গত আলফা কণা সরাসরি লিখে দাও। নির্গত আলফা কণার সংখ্যা সমান সমান ভর সংখ্যার পরিবর্তন দুদিকে, এটা ভর সংখ্যা তোমরা জানো। তাহলে ভর সংখ্যার পরিবর্তন কত? 234 - 206 ডিভাইডেড বাই জাস্ট 4 করে দাও, ব্যাস হয়ে গেল। দুদিকের ভর সংখ্যার পরিবর্তনকে 4 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে কত হলো? 28/4, তাহলে কটি হলো? 7টি, বেশ হয়ে গেল। তাহলে আলফা কণা বেরিয়ে গেল 7টি। এইবার যেই আলফা কণা বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে বিটা কণার সংখ্যাও বের করে ফেলতে পারবে, 1 মিনিটের ব্যাপার। কি নির্গত আলফা কণা? ফর্মুলাটা তোমরা জানো। কি ফর্মুলা নির্গত আলফা কণা ইন্টু 2 মাইনাস পারমাণবিক সংখ্যার পরিবর্তন। আমি এটা লিখে দিলাম তোমাদের। চলো এবার দেখি, নির্গত আলফা কণা 7টি, তাহলে 7 তাকে 2 দিয়ে গুণ করো, আর বাদিক ডান দিকে পারমাণবিক সংখ্যার পরিবর্তন কত হলো? 90 থেকে 82 বাদ দাও, তাহলে 8, তার মানে 14 - 8, তার মানে কটি হচ্ছে? 6টি, বেশ হয়ে গেল। সুতরাং নির্গত আলফা হচ্ছে 7টি আর নির্গত বিটা হচ্ছে 6টি। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? আরেকবার বুঝিয়ে দিই তোমাদের, পরিষ্কার করে বুঝে নাও। ফর্মুলা তোমাদের আমি শিখিয়েছিলাম, সেই ফর্মুলাটা সবসময় মাথার মধ্যে রাখবে। কি ফর্মুলা শিখিয়েছিলাম? যে নির্গত আলফা কণার ফর্মুলা হচ্ছে ভর সংখ্যার পরিবর্তন বাই 4। বাদিক আর ডান দিকে দেখবে ভর সংখ্যার পরিবর্তন কত হয়েছে তাকে 4 দিয়ে ভাগ করে দেবে, দ্যাটস অল, হয়ে গেল। আর যেই আলফা কণা বেরিয়ে গেল তারপরে নির্গত বিটা কণা কী করে বের করতে হয়? যে কটা আলফা বেরিয়েছে তাকে 2 দিয়ে গুণ করো, মাইনাস বাদিক ডান দিকে পারমাণবিক সংখ্যার পরিবর্তন, বেশ হয়ে গেল। এখানে দেখো আলফা কণার সংখ্যা কী করে বের করলাম? 234 আর 206 বিয়োগ করলাম, 4 দিয়ে ভাগ করলাম, 7 হয়ে গেল। বিটা কণা কী করে বের করলাম? 7 × 2 নির্গত আলফা × 2 14 মাইনাস পারমাণবিক সংখ্যার পরিবর্তন 90 82 8, তাহলে 14 থেকে 8 বাদ দিলাম 6, তাহলে 7টি আর 6টি। ক্লিয়ার? তাহলে বোঝা গেল ব্যাপারটা। এই ধরনের অঙ্ক কিন্তু একটা পরীক্ষা আসবেই। তাহলে শেখা গেল সুন্দর করে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এইভাবে করলে। অনেকে এক্স ধরে করে, এক্স ধরে করতে গেলে কিন্তু ভুল হতে পারে। এখানে জাস্ট একটা ফর্মুলায় ফেলে দেবে, বেরিয়ে আসবে। তাহলে 6 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলো 7 নম্বর অঙ্ক দেখি কি আছে। চলো এবার 7 নম্বর অঙ্কটা গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে।
এটাও খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এখান থেকে অঙ্ক থাকেই। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 750 mmHg চাপে, পারদের চাপে 0.324 গ্রাম গ্যাসের আয়তন এত সিসি হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত? আমি তোমাদের দুই ধরনের অঙ্ক শিখিয়েছি। এক ধরনের অঙ্ক হতে পারে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আর বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র, এই ধরনের আয়তন, চাপ, উষ্ণতা এদের মধ্যে রিলেটেড একটা অঙ্ক আমি শিখিয়েছি তোমাদের। এটা এক ধরন, এক টাইপের, হয়তো একটা আছে পরে এই ধরনের। আর একটা অঙ্ক হচ্ছে ওই চ্যাপ্টারেরই আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ ব্যবহার করে আণবিক ওজন বের করা, গ্যাসের ভর বের করা, এই ধরনের অঙ্ক। এটা কিন্তু দ্বিতীয়টার মধ্যে। চলো তাহলে দেখি ফর্মুলাটা লিখে ফেলি। ফর্মুলাটা আমরা কি জানি? পিভি সমান সমান এনআরটি, বা আমরা লিখতে পারি পিভি সমান সমান ডব্লিউ বাই এম আর টি, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, ডব্লিউ গ্যাসের ভর, এম গ্যাসের আণবিক ওজন, আর মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতা। ক্লিয়ার? এবার কি কি আছে একটু লিখে নিতে চলো তো। পি সমান সমান কত আছে? পি সমান সমান আছে 750 mmHg। বেশ। ভি কত আছে? ভি দেখো তো, ভি কত দেওয়া আছে? 280 সিসি, 280 সিসি। আচ্ছা, ডব্লিউ কত দেওয়া আছে? ডব্লিউ দেওয়া আছে 0.324 গ্রাম। বেশ। আচ্ছা, এম জানি না, আর কত কি নেব সেটার উপর ডিপেন্ড করছে। টি 25 ডিগ্রি সেলসিয়াসের কোনো কাজ নেই এখানে, কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে 25-এর সঙ্গে 273 অ্যাড করে দাও, তাহলে কত হলো? 25-এর সঙ্গে 273 অ্যাড মানে 5 আর 3 8 7, তাহলে 298 কেলভিন। ব্যাস, হয়ে গেল। এইবার একটা জিনিস খেয়াল করো, আর যদি আমি আর এর ভ্যালু যদি 0.082 বসাই, তাহলে সেটা কিসে ভ্যালু হবে? লিটার, অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে হবে আর এর মান যদি বসাই। তাহলে তখন আবার এই পি আর ভিকে কিন্তু, পিকে চাপকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হবে, আর ভিকে কিন্তু লিটারে কনভার্ট করতে হবে। তাহলে করে নাও। তাহলে তখন আবার 750-এর সঙ্গে কি করতে হয়? 750-এর সঙ্গে 760 ভাগ করতে হয়। করলে তখন সেটা কিসে আসে? এটিএমে আসে। ক্লিয়ার? মনে থাকবে তো তোমাদের? 750 mmHg, ওটাকে তখন 760 দিয়ে ভাগ করতে হয়, কারণ 1 ATM সমান 760 mmHg, এটা আমরা জানি। তাহলে mmHg কে ATM এ কনভার্ট করতে হবে, আর সিসি কে লিটারে প্রকাশ করতে হবে। তাহলে সিসি কে লিটারে প্রকাশ করা মানে কত দিয়ে ভাগ করা? সিসি কে 1000 দিয়ে ভাগ করা। তাহলে এটা হয়ে গেল লিটার। সব হয়ে গেল। এবার বসিয়ে দাও, পি বসিয়ে দাও। 750 ভাগ 760। ভি বসিয়ে দাও 280 বাই 1000। আচ্ছা, ডব্লিউ বসিয়ে দাও। ডব্লিউ কত? 0.324। এম এটাই তো বের করতে হবে। আর 0.082, আর টি 298। বেশ, তাহলে যেটা বের করতে হবে সেটা বাদিকে নাও। এম বাদিকে নিলাম, আর সব ডান দিকে নিয়ে চলে যাও। 0.324 ইন্টু 0.082 ইন্টু 298 ইন্টু 760 ইন্টু 1000 ডিভাইডেড বাই 750 ইন্টু 280। বেশ, হয়ে গেল। এবার ক্যালকুলেট করতে হবে। চলো ক্যালকুলেটটা করে দেখি আমি, তোমরাও ক্যালকুলেট করে দেখো। দেখো, ভাগ করার পর সমস্ত কিছু ক্যালকুলেশন করার পর আমি যেটা পেলাম, তোমরাও দেখো দেখো আমার সঙ্গে মিলছে কিনা। 28.65। সুতরাং আমরা লিখতে পারি গ্যাসটির আণবিক ওজন সমান 28.65। আবার অনেক সময় এমন হতে পারে আণবিক ওজন দিয়ে দিল, গ্যাসটির ভর বের করতে বলতে পারে, তখন আবার সব কিছু বসে যাবে, এরকম বসে গিয়ে জাস্ট এই ডব্লুটা বের করতে হবে। ব্যাস, তাহলে এই যে পিভি সমান ডব্লু বাই এম আর টি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই। চলো 8 নম্বর অঙ্কে যাই। দেখো 8 নম্বর অঙ্কে আবার কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটা অঙ্ক। এই অঙ্কটা টেস্ট পেপারের বহু পেজে দেখতে পাচ্ছি বলে এই অঙ্কটা আমি দিলাম। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 220 ভোল্ট 100 ওয়াট আর 220 ভোল্ট 40 ওয়াট রেটিংযুক্ত বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধের অনুপাত নির্ণয় করো। এখানে কি কি দেওয়া আছে একটু খেয়াল করো তো। 220 ভোল্ট, ওয়াট এবং অনুপাত বের করতে হবে। তাহলে ক্ষমতা তাহলে ভি দেওয়া আছে, বিভব প্রভেদ, ক্ষমতা পি আর আর, এই তিনটে জিনিস এখানে মানে কানেক্টেড আর কি এই অঙ্কটার মধ্যে। এবার তোমরা পি, ভি, আর এদের মধ্যে সম্পর্কিত কোনো সমীকরণ মনে করার চেষ্টা করো তো, তাহলে অঙ্কটা কিন্তু অর্ধেক হয়ে গেল। সমীকরণটা হচ্ছে, আমরা জানি পি সমান সমান ভি স্কোয়ার বাই আর, নিশ্চয়ই তোমরা জানো।
ব্যাস এই ফর্মুলা, পি ভি আর তিনটেই আছে। এখানে দেখো পি এর ভ্যালু দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আর বের করতে হবে। চলো করি। তাহলে প্রথম বাতি, ভালো করে দেখো, প্রথম বাতি কিভাবে অঙ্কটা করছি। প্রথম বাতির রোধ ধরা যাক R1, কত R1, তাহলে হলে ভি স্কোয়ার বাই পি হবে। তাহলে কত ভি স্কোয়ার বাই পি মানে 220 তার বর্গ বাই পি, পি মানে কত 100, ব্যাস হয়ে গেল। আর দ্বিতীয় বাতি, প্রথম বাতির তো এটা হলো, দ্বিতীয় বাতির ক্ষেত্রে রোধ ধরে নাও R2 সমান কত 220 তার বর্গ বাই কত 40, ব্যাস এই দুটো রেখে দিলাম। এইবার রোধের অনুপাত চেয়েছে, সুতরাং তাদের খুব সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক, রোধের অনুপাত, অনুপাত বললে তো আরও ছোট হয়ে গেল, রোধ বের করতে বললে একটু ঝামেলা ছিল, ক্যালকুলেট করতে হতো। তাহলে রোধের অনুপাত 220 তার বর্গ বাই 100 ইস্টু 220 তার বর্গ বাই 40, তার মানে 220 স্কোয়ার বাই 100, রোধেরকে গুণ করলে উল্টে যায় তোমরা জানো, বাই 220 স্কোয়ার, কেটে গেল এটা। তাহলে 40 বাই 100 মানে 4 বাই 10, তার মানে 2 বাই 5, সুতরাং 2:5, বোঝা গেল। তাহলে এই 8 নম্বর অঙ্কটা কিন্তু এইভাবে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? এখানে এমনও বলতে পারো অনেক সময় অবজেক্টিভ অঙ্কে কোনো 220 ভোল্ট 100 ওয়াটের রোধ নির্ণয় করো, তখন তোমরা ওই যে পি আর সমান ভি স্কোয়ার বাই পি ফর্মুলা থেকে রোধ বের করে নেবে, হয়ে গেল। চলো 9 নম্বর অঙ্ক দেখি। দেখো 9 নম্বর অঙ্ক আমি তোমাদের বলেছিলাম গ্যাসের আচরণে দুই ধরনের অঙ্ক আসে, একটা হচ্ছে পিভি সমান এনআরটি, আর একটা হচ্ছে এই ধরনের বয়েলের সূত্র বা চার্লসের সূত্র বা সমন্বয় সূত্র। দেখি এটা কোনটার মধ্যে পড়ছে। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 800 mmHg চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 100 ঘন সেমি, এত চাপে এবং কত উষ্ণতা গ্যাসটা, তিনটেই চেঞ্জ হচ্ছে। তিনটেই চেঞ্জ হলে কি আমরা জানি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। যদি চাপ স্থির থাকে তাহলে চার্লসের সূত্র, যদি উষ্ণতা স্থির থাকে বয়েলের সূত্র, আর তিনটেই চেঞ্জ হলে সমন্বয় সূত্র। তাহলে এখানে সমীকরণটা হবে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। ব্যাস চলো এক এক করে লিখে নিই আমরা। P1 কত, P1 হচ্ছে 800 mmHg, ব্যাস এটা লিখে নিলে সুবিধা হয়, চোখের সামনে থাকে। V1 কত, গ্যাসের আয়তন 100 সেমি কিউব, বেশ লিখে নাও। T1 কত, T1 27 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে কনভার্ট করে নাও, 27 প্লাস 273, তার মানে কত হচ্ছে 300 কেলভিন, বেশ তিনটে পেয়ে গেলে। এবার পরেরটাই চলো, P2 কত 600 mmHg, 600 mmHg। V2 কত, গ্যাসটির আয়তন, দেখো নাক ঘুরিয়ে কথা বলেছে, গ্যাসটির আয়তন 3 গুণ হবে, গ্যাসটির আয়তন 3 গুণ, তাহলে কার 3 গুণ, প্রাথমিকের আয়তন কত 100, তাহলে 100 হলে 3 গুণ হওয়া মানে কত, ব্যাস এত। আর T2 এটাই চেয়েছে, সব দিয়ে দিলে তো অঙ্ক হবেই না, এটা চেয়েছে। তো চলো এবার বসিয়ে দাও, তাহলে 800 বসে গেল, V1 এ 100 বসে গেল, T1 এ 300 বসে গেল, সমান P2 600 বসে গেল, V2 বসিয়ে দাও 300, আর T2টাকে রেখে দাও। সুতরাং T2 সমান সমান, T2 এদিকে চলে আসলো, আর বাকি এইদিকে এটা আর এটা তো ছিলই, আর এটা ডান দিকে গেলে উল্টে যায়, তোমরা জানো 300টা নিচে ছিল উপরে যাবে, আর উপরে যারা ছিল যারা নিচে আসবে, অর্থাৎ 800 ইন্টু 100, বেশ এবার কাটাকুটি করে দাও। 100 3 দিয়ে কাটলো, দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তাহলে কেটে দিয়ে এইবার যেটা হচ্ছে দেখো, 6 ইন্টু 300 ইন্টু 3 বাই 8। চলো একটু সিম্পলিফাই করে নিয়ে তারপরে দেখছি। ভাগটাগ করে ক্যালকুলেট করে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এটা বেরোচ্ছে 675। তাহলে 675 কি কেলভিন, কিন্তু অঙ্কটা যেহেতু সেলসিয়াসে আছে তাই সব থেকে ভালো হচ্ছে উষ্ণতাটা সেলসিয়াসে বের করে দেওয়া। সুতরাং নির্ণেয় উষ্ণতা, এবার তোমরা জানো কেলভিন থেকে সেলসিয়াসে আসতে গেলে 273 বিয়োগ করতে হয়। 675 মাইনাস 273, 675 মাইনাস 273 কত হচ্ছে, 3 2 7 4, তাহলে 402 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 402 ডিগ্রি সেলসিয়াস, বোঝা গেল অঙ্কটা। আচ্ছা এবার অঙ্কটা ভালো করে বুঝে নাও। দেখো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, যা যা আছে সব কিছু বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর T2টা চেয়েছে, T2টা বের করলাম, T2টা
কেলভিনে ছিল কনভার্ট করে নিলাম। এবার যদি তোমরা কেলভিনে রেখে দাও তাহলে কি অঙ্কটা কেটে দেবে? না, তাও কাটবে না। যদি কেলভিনে উত্তর বের করে রেখে দাও তাহলেও তোমাদের ফুল মার্কসই পাবে, কোনো অসুবিধা নেই। তবে সেলসিয়াসে বের করে দিলেই ভালো, যেহেতু অঙ্কটা শুরুতে সেলসিয়াস ছিল। ওকে, চলো লাস্ট অঙ্ক দেখি। চলো লাস্ট অঙ্ক 10 নম্বরের একটা অঙ্ক, আলোর চ্যাপ্টার থেকে, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সুন্দর অঙ্ক। এই অঙ্কটা করি। বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত? এখন চ্যুতিকোণ বের করতে গেলে আপতন কোণ, প্রতিসরণ কোণ দুটোই প্রয়োজন হয়। এখানে শুধুমাত্র আপতন কোণ দেওয়া আছে, প্রতিসরণ কোণ নেই। কিন্তু প্রতিসরণ কোণ নেই না, আছে, কিন্তু সেটা এই প্রতিসরাঙ্কের মধ্যে লুকিয়ে আছে, সেখান থেকে বের করতে হবে। তো চলো বের করি। এবার আমরা কি জানি? আমরা জানি, আগে দেখে নাও এটা, আমরা জানি প্রতিসরাঙ্ক, স্নেলের সূত্র থেকে জানি প্রতিসরাঙ্ক সমান সমান সাইন আই বাই সাইন আর। আমরা জানি আপতন কোণে সাইন আর প্রতিসরণ কোণে সাইনের অনুপাত প্রতিসরাঙ্ক। তাহলে এখানে প্রতিসরাঙ্ক √2 সমান সমান লিখতে পারি সাইন, আপতন কোণের মান তো দেওয়াই আছে 45 ডিগ্রি, বাই কি আমরা লিখতে পারি বাই সাইন আর। সুতরাং পুরো ব্যাপারটা দাঁড়ালো, দেখো, সাইন আর সমান সমান সাইন 45 ডিগ্রি বাই √2। এবার সাইন 45 ডিগ্রির মান কত হয়? এটার ভ্যালু হয় সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে 1/√2 ইন্টু √2, তার মানে কত হচ্ছে 1/2। এবার তাহলে কি দাঁড়ালো? এখানে লিখছি বাকিটা, সাইন আর সমান সমান হাফ। এবার সাইন কত ডিগ্রিতে হাফ হয়? সাইন 30 ডিগ্রিতে হাফ হয়। সুতরাং দুদিকে সাইন সাইন যদি তুলনা করি তাহলে আর সমান সমান কত হচ্ছে 30। দেখো, সুতরাং প্রতিসরণ কোণ অলরেডি আমরা পেয়ে গেলাম। কত? প্রতিসরণ কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। এবার আপতন কোণ পেয়ে গেছি 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। সুতরাং চ্যুতিকোণ এবার তো তোমরা বের করতেই পারবে। চ্যুতিকোণ কি? দুটোর মধ্যে যেটা বড় তার থেকে ছোটটা বিয়োগ, তার মানে 45 থেকে 30 বিয়োগ, তার মানে কত ডিগ্রি হলো? 15 ডিগ্রি। বেশ, বোঝা গেল? প্রতিসরাঙ্কে √2 সমান সাইন আই বাই সাইন আর, সেই ফর্মুলা ব্যবহার করে প্রথমে আপতন কোণ বা প্রতিসরণ কোণ যেটাই হোক না কেন সেই মানটা বের করে নিতে হয়, তারপর বিয়োগ করে দিতে হয়, হয়ে গেল। এখানে কি করলাম দেখো, সাইন আই বাই সাইন আর, সাইন আই সাইন 45 ডিগ্রি, এটা তোমাদের অঙ্কে তোমরা তো ওই সাইন কস থিটার ভ্যালু তোমরা বের করতে পারো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি মান কত তোমরা প্রত্যেকে পারো। 0, 1, 2, 3, 4, 4 দিয়ে ভাগ করে রুট করে সে করতে হয়, তোমরা জানো। তাহলে √2 সমান সমান এটার ভ্যালু বসিয়ে দিলাম, 1/√2 বসিয়ে দিলে দেখা গেল হাফ হলো। তাহলে সাইন আর সমান হাফ হলে সাইন আর সমান সাইন 30 ডিগ্রি। এবার এটা অঙ্কেও তোমরা করো, তাহলে আর সমান সমান 30, তাহলে প্রতিসরণ কোণ বেরিয়ে গেল, চ্যুতিকোণ বিয়োগ করলাম, হয়ে গেল। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি অঙ্কের একটা ছোট ভিডিও দিলাম। এই 10টি অঙ্ক খুব সুন্দর করে ভালো করে প্র্যাকটিস করো। মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অঙ্ক ছাড়া ফিজিক্যাল সায়েন্সে ভালো রেজাল্ট করা অসম্ভব। হ্যাঁ, অঙ্ক ছাড়া হয়তো পাস করা সম্ভব, কিন্তু ভালো রেজাল্ট করা অসম্ভব। সেই জন্য যারা ভালো রেজাল্ট করতে চাও ফিজিক্যাল সায়েন্সে, তাদের কিন্তু প্রতিটা অঙ্ক সুন্দরভাবে সঠিকভাবে করতে হবে। তাই আমি আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের 10টা গুরুত্বপূর্ণ অঙ্ক সুন্দরভাবে শিখিয়ে দিলাম। আগেও অঙ্কের বহু ক্লাস হয়েছে, তবুও আমি তোমাদের পরীক্ষা চলাকালীন এখন আরও একবার রিভিশন হয়ে যাবে। রিভিশনের কোনো শেষ নেই, যতবার রিভিশন করবে তত ভালো। প্রত্যেকে কিন্তু এই ধরনের অঙ্কগুলো টেস্ট পেপারে পেলে, এই ধরনের অঙ্কগুলো তো শিখে গেলে, এই ধরনের টাইপের অন্যান্য অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে থেকো। ওকে, তো চলো আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে হাজির হব। 26শে ডিসেম্বর সকাল 11টা থেকে মহাম্যারাথন এবিটিএ টেস্ট পেপার সলভ, নিশ্চয়ই তোমাদের মনে আছে, প্রত্যেকে কিন্তু থেকো। ওকে, আর ইতিমধ্যেই শুরু হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার 2017 থেকে 2024 প্রতিটি বছর ধরে ধরে প্রতিটি চ্যাপ্টারের যা যা প্রশ্ন এসছে মাধ্যমিক পরীক্ষায় সেগুলো সলভ করে দেবো আমি তোমাদের। ওকে, তো চলো স্টে কানেক্টেড, আমার চ্যানেলের সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে।